তুই যখন তোর পোষ্য, মানে তুই সন্তান বলিস, অ্যাকচুয়ালি তুই সন্তান, মানে তোর থেকে জানতে পারলাম যে পোষ্যরাও সন্তান হয়, মানে তুই সন্তানের মতন ট্রিট করিস। তুই যখন তোর পোষ্যের কথা বলিস না, আমার তখন পিক করে হাসি পায়। মানে আমরা মরে গেলেও সন্তানের দিব্যি কাটবো না। কেন কাটবো না? কারণ আমরা পেট ফেলে জন্ম দিয়েছি, আর সন্তানের মর্যাদাটা মারা বোঝে। তুই বুঝবি কী করে? না, তুই জন্ম দিসনি বলে বলছি না, তুই বুঝবি কী করে যে সন্তানের দিব্যি কাটতে নেই? প্রত্যেকটা মিথ্যাচারিতা করেছিস, প্রত্যেকটা বোঝাতে গিয়ে আমার পোষ্যের দিব্যি বলে তোর হেরুর দিব্যি বলিস। কেন? মানে মানুষকে বিশ্বাস করানোটা খুব জরুরি না? তাহলে তুই কত বড় মিথ্যাবাদী যে পোষ্যের দিব্যি কেটে তোর সত্যি কথা বলছিস সেটা বোঝাতে হয়। আর তুই মাংস, মানুষ বলে 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 মাথা ফাটিয়ে ফেলেছে, তখন তুই দেখিয়েছিস এই যে মাংস আনি। তোর পোষ্যের উপর তোর টেক কেয়ার, তোর জায়গায় গুজে রাখ। পোষ্য 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 3বার অ্যাটেম্প করেছিল ভাগিয়ে দেয়ার, মিথ্যাচারী, অসভ্য। এর থেকে সবচেয়ে বড় শয়তান মিটমিটা হচ্ছে এর এই রেড লাইট এরিয়ার মাসিটা, মানে ওর বরটা। ওর বর সব জেনে বউটাকে মেনে নিয়েছে। কার স্বামী মানে বইয়ের এই কুকীর্তি মেনে নেয়? এর মতন হ্যামনা সিদ্ধারা লেস। একে তোর মূত্র সেবন করা, যেমন তোর ভেরু মানে ভগ্নুটাকে তোর মূত্র সেবন করাস। তাহলে ওই গাড়ি মাড়িতে দিয়ে তুই নিজেকে নিজে ছোটো করছিস। ছেড়ে দে না, বমি, পটি, হাগু, হিসু, নেস্টি গার্ল। ও পোষ্যের কথা বলছে, তোর পোষ্যের প্রতি তোর এত ভালোবাসা যে তোর দিব্যি কাটতে হয়। এদিকে পেস্তার কথা, এদিকে জনির কথা। জনিকে ও খুব টেক কেয়ার করে, আমি কখনও বলবো না। জনিকে প্রচুরভাবে নেগলেক্ট করে। তাহলে তুই করিস না এটা আবার ভাবিস না? তুই হচ্ছিস সবচেয়ে বড় হারামজাদি, বুঝলি? তোর পোষ্যকে তুই এখানে ওখানে সেখানে রেখে তোর শরীরের খিদে মেটাতে যাস, তারপর তুই নিজেকে মা বলিস কী করে? কুলাঙ্গার কলঙ্কিনী মা, যে মা সন্তানের কথা না চিন্তা করে নিজের শরীরের কথা চিন্তা করে। লাথিয়ে তোমাকে একদম সিধে করে দেবো, না মুখের ভাষায়, নো ভায়োলেন্স, বুঝলি? ভ্রষ্টাচার, ব্যভিচারিণী, একটা মানে 12 ড্যাশারি মহিলা, যে পরিবারের দুটোই ঘরে না, ভগ্নুও ঘরে, মামাও ঘরে। যদিও মামার সাথে তোর সম্পর্ক সেই অর্থে নেই, মিটিয়ে দিয়ে যাচ্ছে ভগ্নু। ভগ্নুর এত বড় সাহস, তার নিজের মামাকে মামা ডাকছে, বলে স্বামীর সাথে ফটো দেবে না, ওইটার সাথে কেন ফটো দাও? তাহলে কত বড় চুলকানি এদের যে ওর স্বামীকে ও মামা হয় সেটা ডাকছে না। তুই তোর পোষ্যের কথা কম বল, বুঝলি? একেবারে থুতনি বরাবর, বুঝলি? ধলা মূলা, চরিত্র যার কালা, সে ধলা হয়ে হলোটা কি? চলো বন্ধুরা, মেন করছে চলে এলাম দিনে প্রথম ভিডিও নিয়ে, কারণ আমি বলেছি যে তোমাদের একটা সময় বলবো, আজকে সেই সময়টা উপস্থিত বলার জন্যে। কেন আমি একটু ইরেগুলার, কেন একটু টেনশানে ছিলাম, কেন সেইভাবে মনোনিবেশ করতে পারছিলাম না, তার একটাই কারণ, আমার হাজব্যান্ড SSKM, যেটাকে আমরা পিজিও বলি, সেখানে ভর্তি। কেন ভর্তি? আমার হাজব্যান্ড প্রায় 2.5 মাস ধরে অসুস্থ। এটা বেশ নিজের কাছের লোকেরা, হ্যাঁ ওয়াইটির কিছু ভিউয়ার্সরা, কিছুকে হাতে গোনা 1-2 জন ক্রিয়েটারও জানে। কি ব্যাপারটা একটু বলে নিই, তারপরে তো মেন বিষয় যাব। হঠাৎ করে রানা একদিন বাজার করে বাইকে করে এসে শুধু হাই তুলছে আর এরকম করে কাঁপছে। তা ন্যাচারালি আমি ভাবছি জ্বর টর এসছে, ও তাই ভেবছে। বলছে দীপ্তি আমি না বুঝতে পারছি না, আমি শুয়ে পড়বো। মানে অবশ্যই সেই কাঁথা দিয়ে, যে কাঁথাটা ওই এসি চালালে লাগে, ওই কাঁথা দিয়ে ও শুয়ে পড়লো। বলছে দীপ্তি আমার কাঁপুনি দিচ্ছে, আরও চাদর দাও। 2টো চাদর ওর গায়ে দিলাম, একটু ইন ডিটেলসে বলছি। তারপরে ওকে বললাম যে তাহলে তুমি যেও না কলকাতায়, তুমি আগে একটু ডাক্তার দেখাই। এই ডাক্তার দেখাই বলতে বলতে ওর পার্টিরা যারা কাজ দেয় তাদের একজন ফোন করলো। ফোন করার পর জানতে পেরে উনি আমাদের এখানকার ডাক্তারের কথা উনি বললেন। উনি হচ্ছেন এখানকারই ডাক্তার, আর্মি ডাক্তার রবীন দুবে, যারা জানেন। তার কাছে গেলাম। যাওয়ার পর উনি মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। তা এইরকম জ্বর, তারপরে হঠাৎ করে বলে না ভগবান আছে, হঠাৎ করে ভোর 5টায় আমার ঘুম ভেঙে গেছে ওর কাঁপুনিতে ঘুম ভাঙাতে আমি দেখছি ও না সেই কেমন চোখ উল্টে কেমন করে রয়েছে। দেখে তো আমার খুব ভয় লেগে গেছে। আমি ওকে ডাকছি, ওর কোনো সেন্স নেই, চোখ উল্টে শুধু কাঁপছে করছে। তা আমি সঙ্গে সঙ্গে সোনাইকে ডাকলাম, ছেলেকে ডাকলাম, ছোটো ননদের বাড়ি জেনিতের কাছে, ওকে ডাকলাম। আমরা সঙ্গে সঙ্গে স্বাগতত্বের এমার্জেন্সিতে নিয়ে গেলাম। স্বাগতত্বের এমার্জেন্সিতে ওরা 3টে রোগ সাসপেক্ট করে ওকে রক্ত কালচার করতে দিল। সেই ব্লাড পরীক্ষায় একটা দিল টাইফয়েড, একটা ম্যালেরিয়া, একটা ডেঙ্গু। তা প্রত্যেকটা একদম ঠিক আছে, নেগেটিভ, মানে কোনোটা না। কিন্তু রক্তে একটা TCR বা এরকম কিছু একটা আছে, যেটা আমাদের বিশেষ করে ছেলেদের রক্তে সেটা থাকে 6% বা 6, সেটা ওর ছিল 157,
চিন্তা করুন আমি কি বলছি, যেটা সাধারণ মানুষের থাকে 6, ওর সেটা 157। সেটা দেখে ডাক্তারবাবু আগে ওইটা হওয়ার পর এইগুলো আমরা পরীক্ষা করার পর ওই দুবের কাছে গেছি, তখন না এই ডাক্তারের ওরই পার্টি একজন বলেছে। যাওয়ার পর এই রক্তের এইটা দেখে বললো, সে কি আপনি কী করে বসে আছেন, আপনার মতন পেশেন্ট তো নয় নার্সিংহোম নয় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করায়। তখন বললো কীভাবে ডাক্তারবাবু, বলে আপনার তো চ্যানেল করে ইঞ্জেকশন নিতে হবে। চিন্তা করতে পারছেন, এবেলা একটা ওবেলা একটা। তা চ্যানেল করা হলো, উনি বলে দিলেন যে আমারই ছেলেরা আছে, তারা এই চ্যানেল করে দেবে। চ্যানেল করে বাড়িতে এসে দুবেলা দুটো করে ইঞ্জেকশন দিল। দিয়ে মন দিয়ে শুনুন, ইঞ্জেকশন কটা? 10টা। এবার এক একটা ইঞ্জেকশনের দাম অনেক। তা আমার ভাসুর হোলসেলার যেহেতু ওষুধে, ভাসুরকে ফোন করা হলো। আমার ভাসুর বললো আমার কাছে আছে, বেঁচে গেল। ভাসুর এমনিও আমার শ্বশুরবাড়ি আমাদের ভীষণভাবে মেন্টালি, ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি একটা সময় ওই করোনা পিরিয়ডে আমাদের প্রচুর হেল্প করেছে আমার বড় ননদ আর ভাসুর। তারপরে দেখলাম কি সেই অর্থে ভালো হচ্ছে না রানা। তখন আমার খুব টেনশান হলো। টেনশান হওয়াতে আমি বললাম, রানা এইটা তো উঠতে পারছে না, মানে খাওয়াটা কমে গেল, আস্তে আস্তে ওর খাওয়াটা কমে গেল, আর মানে সব সময় গা গরম। এইবার আমি বললাম এটা কী হলো? এবার ক্লাবের ছেলেরা এরা বলছে, উত্তম তুই একবার চেঞ্জ করতো ডাক্তার চেঞ্জ করলাম, জেনিতের ডক্টর সায়ন্তন ব্যানার্জি। কোনো ডাক্তারে ভালো বলতে পারি আমরা, কোনো ডাক্তার এটা বলেছে এটা আমি কখনোই বলবো না। যাই হোক, আমি মন্দর কথা বলছি না। উনি কি করলেন, উনি থরলি প্রত্যেকটা জিনিসের এক্সরে করলেন, কোনো ইকো করতে বললেন, তারপরে ইউএসজি করতে বললেন, রক্তের অন্য কালচারগুলো করতে বললেন, যেগুলো করা আছে সেগুলো না আরও। তা এগুলো করার পর উনি দেখলেন লিভারে এরম একটা ফোড়া রয়েছে, সেই ফোড়াটা পেকে টস করছে। এই থেকে এত কিছু, তার মধ্যে ওর ডান দিকের চেস্টের নিচ থেকে এত যন্ত্রণা যে ও দম নিতে পারছিল না। এই যন্ত্রণা ও কী করে সহ্য করেছে। তখন আমরা 7 তারিখ মানে বোধহয় আজকে 7 তারিখ, আজকে ভেলোরের টিকিট কাটলাম তৎকালীন। আর আমাদের চেনা জানা আছে বলে উনি ওটা কনফার্ম করে দেবেন, রেলেরই একটু ভালো র্যাঙ্কে আছেন। এইবার তোমাদের সত্যি করে আজকে বলি কি টেনশানের মধ্যে দিয়ে গেছি। রানাকে আমি না সব সময় উঠে উঠে দেখতাম যে কি সিচুয়েশান, কখনো নাকের কাছে হাত নিয়ে দেখতাম, কখনো গায়ে ধরে দেখতাম, মানে এমন ওর আস্তে আস্তে না কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছিলো। তারপরে আমি বললাম কি না, আর অপেক্ষা করা যাবে না রানা, 7 তারিখ অনেক দেরি, 7 তারিখ জন্য আমি অপেক্ষা করতে পারবো না। বলছে কী করবে তাহলে? আমি বললাম ভগবানের নাম নাও। উবের বুক করে চলে গেলাম পিজি 11:15 নাগাদ। রানা বললো যে, রানা আবার ঘড়ি পড়েছে, যে ঘড়ি খোলো, তুমি রুগী ঘড়ি পড়ছো, ওই ঘড়ি টড়ি দেখে ওরা যদিও মনে করে ভর্তি করতে হবে তোমাকে কিন্তু ফেরত পাঠাবে, ঘড়ি টড়ি খুলে রাখলো। তারপরে ভগবানের নাম করে গিয়ে সঙ্গে সঙ্গে ওকে দেখে সঙ্গে আবার সেই চ্যানেল করে ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল, দু হাতে নেন দুটো ইঞ্জেকশন দিল, জিভে একটা ওষুধ দিল। তারপরে আমি বলছি ডাক্তারবাবু আমি তো নিয়ে যেতে পারবো না এরম রুগীকে, বলে আমাদের তো বেড খালি নেই। আছে আমি কিচ্ছু জানি না ডাক্তারবাবু, আমি ভরসা পাচ্ছি না। তখন ওরা কথা বলে কিছুক্ষণ পর বললো ঠিক আছে অ্যাডমিট করে নেবো। এইটা শুনে সেই সময় তো আমি তো ভর্তি করলাম, যারা পরে শুনেছে তারা বলেছে যে পিজিতে অ্যাডমিট হওয়া মুখের কথা না। তারপরে ওকে সেই নিয়ে গেলাম মেন ব্লকে নিয়ে গেলাম, যেটা ওরা বলে 29 বেড। যাই হোক, সেখানে ভর্তি করার পর সেই দিন থেকে চিকিৎসা আরম্ভ হলো। তারপরে আমরা যে কারেন্ট যেগুলো করেছি, যে ফোড়াটা হয়েছে, কত ইঞ্চি ফোড়াটা সব দেওয়া রয়েছে, কতটা জায়গা জুড়ে, মানে প্রত্যেকটা দেখে না ওরা ওই কারেন্ট ওই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো ছিল বলে না ওরা অপেক্ষা করেনি। ওই রিপোর্টে লেখাই ছিল, তার মধ্যে সায়ন্তন ব্যানার্জি বলে দিল ওনাকে জেনিতে ভর্তি করতে হবে রিপোর্ট দেখে। তাই এইবার আমি আজকে তোমাদের একটা কথা বলি, পরিষ্কারভাবে বলি, এই যে পিজিতে প্রত্যেকটা ঘন্টায় আমি নিজে দেখেছি তোমার প্রেশার মেপে যাচ্ছে, ব্লাড সুগার মেপে যাচ্ছে, তোমার স্যালাইন দিয়ে যাচ্ছে, তোমার ওষুধ দিয়ে যাচ্ছে, সমস্ত করে যাচ্ছে। তারপরে সায়ন্তন ব্যানার্জি বলেছিল ও তো ফোড়াটা গেলে আমরা পুষটা ড্রেন করে দেবো, তারপর অ্যান্টিবায়োটিকতে বেড ভাড়া 12,000, মানে জাস্ট বেড ভাড়াটা 12,000 বলেছে। চিকিৎসা কত উনি অ্যাপ্রক্স বলতে পারিনি। আমি শুধু দেখলাম আমরা যেগুলো দেখিয়েছি সেটার ভিত্তিতে ভর্তি করেছে ওরা, কিন্তু ওইটার উপর ট্রিটমেন্ট করেনি, ওরা আবার সমস্তটা পরীক্ষা নিরীক্ষা করেছে। তার মধ্যে আমার এত মানে ঘুরে বলে না ভাগ্য এতটাই যে ঘুরে মানে প্রথম দিন ওকে মানে ভর্তি হওয়ার 3য় দিনে ওকে নিয়ে গেল ওটা ড্রেন করবে বলে, নিয়ে গিয়ে দেখলো একটা রক্তের রিপোর্ট মানে খারাপ। কি খারাপ?
যে রানার রক্তের মানে যেটাকে বলে ঘনত্বটা খুব পাতলা, ওইটা ড্রেন করার সময় রক্তও তো বেরোয়, সেইটা ওর জন্যে ঠিক না। এই জন্যে 4 পাউচ, হ্যাঁ ওখানকারই এবি প্লাস এবি পজিটিভ, ও কী করলো যেটাকে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, থিকনেস বাড়ানোর জন্য হোয়াইট সেটা দিল, দেওয়ার গতকাল দিয়েছে। আজকে গিয়ে আমার ছেলে রাত জাগছে, আমিও রাত জেগেছি নিচে, তবে আমাদের ওই ওদের ছেলেদের ওয়ার্ডে আমাকে থাকতে দেবে না, তাই জন্য আমি নিচে রাত কাটিয়েছি। আমি খুব মানে মানে অসুস্থই হয়ে গেছি। তা ছেলে রাত জেগেছে, তা আজকে সকালবেলায় ছেলে আমায় বলছে, মা আজকে কিন্তু ড্রেন হবে। আমি বলছি কী বলছিস? আমি ঘুম থেকে উঠে একদম 7টায় মেট্রো ধরেছি, যেতে যেতে আমার 7:20 হয়ে গেছে। তারপরে বলে, হ্যাঁ আপনারা আছেন তো, আজকে কিন্তু হবে। সেই থেকে ওর সব কিছু করে তারপরে ওকে বেডে দিয়েছে, তারপরে এসেছি। তবে ওর যন্ত্রণা করছে, কারণ কি মানে ওটাকে কোনোরকম অজ্ঞান না, নল ঢুকিয়ে সুই ঢুকিয়ে, সে কী বলবো আমি এখানে আর বলতে পারছি না। মানে পুজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, সেটাও ওর প্যাকেট করা রয়েছে পেট দিয়ে। মানে আমি বলছি এইটা নিয়ে ও এতদিন ছিল, চিন্তা করতে পারছেন? এবার এটা শুকোবে, বলছে হাঁটলে ওই পুজটা বেরোবে, কিন্তু এখন হাঁটতে পারছে না। ও বলেছে আমি রাত্রে হাঁটবো দীপ্তি, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও যে কী ভুগলো না, শুধু ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা করুন খুব তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে ওঠে। মানে সাকসেসফুলি আজকের এটা হয়েছে, ড্রেন হয়েছে। আর বাকিটা ওর মনের জোর খুব বেশি, আর সমস্তটাই ভগবানের অশেষ কৃপা এবং আশীর্বাদেও ভালো হয়ে ফিরবে। কারণ এটা অপারেশনও খুব বলবো না, এটা হচ্ছে ওই নল ঢুকিয়ে ড্রেন করে দিয়েছে। এইটার জন্যে ফিরে এসছে, গিয়ে ফিরিয়ে দিয়েছে, বলছে না এই রক্ত। আমি তাই বলছি পিজি এমন একটা হসপিটাল, আমার শ্বশুরমশাইয়ের সময়ও দেখেছি, বাবুর সময়ও দেখেছি, রানার সময়ও দেখলাম, এরা এত যত্ন সহকারে ট্রিটমেন্ট করে, এটা আমি দেখেছি কীভাবে ট্রিটমেন্টটা করে। মানে ওদের সেই প্রত্যেকটা টাইমে কখন কি করতে হবে, কখন কি করতে, আর শুধু ওখানকার খাবারটা ও খেতে পারিনি। আমি 2-3 দিন নিয়ে গেছি, ও 2 দিন একটু খেয়েছে, পরের দিনটা খেতে পারিনি, কারণ তখনই ওকে ওই রক্তের ওই সাদা কী বলে ওটাকে, যাই হোক আমি নিশ্চয়ই বলে দেবো, ওইটা যখন দিতে হলো বলে দিতে আর খাবো না, কারণ ওখানকার খাবারও খেতে পারিনি। কিন্তু আর সমস্তটাই এত কেয়ারফুলি দেখে না যে আমি সত্যি আপ্লুত। হ্যাঁ যাই হোক, সুস্থ এখন রানা সুস্থ। তারপরে এই ঘরে যখন ছিল না, মুখটা ফ্যাকাশে হয়ে গেছিলো, এখন তরতাজা লাগছে। মানে মুখের দিকে তাকালে সেই ভয়টা আর লাগছে না। আমি শুধু ভাবছি ভগবান, আর সত্যি করে বলছি, ও কত স্যালাইন টেনেছে, তারপরে ছোট ছোট ওষুধের মাধ্যমে ওকে দিয়েছে। এইগুলো আমরা বাড়িতে কোনো প্রকারে দিতে পারতাম না, ওকে পরের দিন দেখলাম অনেক তরতাজা, তার মানে কত খামতি নিয়ে ও বাড়িতে ছিল। আর আমরা 7 তারিখ যাবো বলে সমস্ত করে রেখেছি, যে আমরা ইয়েতে যাবো ওই ভেলোরে, সিএমসিতে সমস্ত করা হয়ে গেছিলো। কিন্তু আমি দেখলাম কি না, আর রাখা যাবে না। দেখো পাগুলো ফুলেছে, তাই দেখছি, দেখো দুটো পা, সারাক্ষণ তো বসে আছি পা ঝুলিয়ে, দেখো দুটো পা একদম গোদা গোদা হয়ে গেছে। তা একদম খুব সুন্দর, যারা ট্রিটমেন্ট ওখানে করেছেন বা পেয়েছেন, হ্যাঁ তারা বলতে পারবেন যে কি ভালো পন্থা, সুন্দর পন্থা। আশা করি খুব তাড়াতাড়ি রানা সুস্থ হয়ে বাড়িতে চলে আসবে, এইটুখানি বলার ছিল। এতেই তো 13 মিনিট হয়ে গেল। যাই হোক, যেটা বলবো, ঘোড়া পুরো খেপে গেছে। এমন হতো, এই যে মালকিনের হিসু পটি এইগুলো নেড়ে ছেড়েই করেছে, ও করেছে, মারিয়াও করেছে। বললে হবে না যে আমি সতীনক্ষী, আজকে আমি জানতে পেরেছি ও নোংরা, ও পোষ্যের প্রতি অবহেলা করেছে, ওর কাকি শাশুড়ি পরকীয়া করে, ওর ননদ, এইগুলো তো আজকে জানিনি। যেমন নিশ্চয়ই আমি দেখছি যেগুলো তৃণমূলের মানে যেগুলো নাম্বার 1 হ্যামনা, যেগুলো ওয়াইটিতে মানে ইউটিউব খুলে যে হ্যামনামো করে অষ্টমীগুলি, ও বলছে সত্যি নিজেকে মানুষ ভাবতে লাগছে। মানে বারুইপুরের ঘটনাটা তো ও জন্মেছে কবে? বারুইপুরের ঘটনার পর। ও দেখেনি কামদুনি, দেখেনি ও পার্কস্ট্রিট, দেখেনি ও আরজিকর, দেখেনি ও তামান্না, দেখেনি হতচ্ছাড়ি সব মানে নিবংশেগুলি, হতচ্ছাড়ি আপনার কালনাগিনীগুলি এক একটা হ্যামনামো করতে বসে যায় ওয়াইটিতে। বারুইপুরের ঘটনাটা নৃশংসতম, আর এইটাকে নিয়ে রাজনীতি করতে চলে এসছে। ঋতব্রত চলে এসছে ওইদিকে, ওর নাম কি ঘোষ, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার। মানে আমি শুধু দেখছি ওদিকে তো অগ্নিমিত্রা পল গেছে, সাথে লকেট গেছে। লকেট তো জানেই না বারুইপুরের ঘটনা। আমার কাছে অবাক লাগছে, এটা যে কী বলে। মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্ট দিয়েছে, কোনো শীতলতা দেখলে সে নিজের দল হোক আর প্রশাসন হোক, আসলে কি বলুন তো, রং বদলেছে, সরকার বদলেছে, পুলিশের মন মানসিকতা তো বদলায়নি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই কি না? তাহলে এই রকম সিচুয়েশান যে এখনও বেশিরভাগ নরখাদকরা ঘুরে বেড়াচ্ছে, আর কি ভাবে মেয়েটাকে, মানে শুধু তাদের শারীরিক খিদে মেটায়নি,
তাকে মেরেছে, কীভাবে মেরেছে, হ্যাঁ, সে বেঁচে ছিল তারপরেও মেরেছে, জানি না কি করবে। আর এই সুযোগটা পেয়ে মমতার হাতে মোমবাতি রেখে হাসি ছাড়া দুঃখ, রাগ, ঘৃণা আসছে না, হাসি আসছে। কি বলেছিল তিলোত্তমার ক্ষেত্রে? উৎসবে ফিরুন। আর আজকে ওর বাড়িটা অন্ধকারে নিমজ্জিত, মোমবাতি নিয়ে পথে নাটক ড্যাশ করছে হতচ্ছাড়িরা সব। আর এদের হয়ে যারা গলা ফাটাচ্ছে ওইগুলো হচ্ছে নষ্টামোর এক মানে সেই লেভেলের, মানে এগুলি না আছে চরিত্র, না আছে মান সম্মান, না আছে আপব্রিঙ্গিং, না আছে শিক্ষা দীক্ষা। তৃণমূল মানে অশিক্ষিত, তৃণমূল মানে মার্ডারার, রেপিস্ট। এখন তো গদ্দার গদ্দার, এই যে বালিশচাটা দলে যেগুলো গেছে এগুলো গদ্দার। এইগুলি নিজেদের তহবিল ভরতে, নিজেদের স্বার্থসিদ্ধি করতে এরা এই দলটায় ছিল। এই দলটা জাস্ট নিজেদের জন্য বাঁচিয়ে রেখেছিল। দেখছেন না দেবরাজকে কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর সাধারণ মানুষ মানে পচে জ্বলে পুড়ে যাক, ত্রাস ছিল এক একটা জায়গায়। তাই এই দল থাকবে না, এইটা কিন্তু গৌতম দেব অনেক আগে বলেছে। এই দলটার কোনো নাম ও নিশান থাকবে না। আর বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের মতন ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত, নম্র মুখ্যমন্ত্রীর জন্যে ওই সিঙ্গুরে ওই কি উপোস, ওই না খেয়ে অনশন নেত্রী, ওই যে এখন মোমবাতি নিয়ে ঘুরছে, ও ওই ফলের রস খেয়ে খেয়ে গোদা হয়ে গেছিলো। উপোস করলে, অনশন করলে চোখে মুখে বোঝা যায়। যেমন আমাদের ঘোড়া, ঘোড়া, তোর ঘোড়া মানে তুই গতিবেগ, মানে দ্রুত একজন, সে তো 100 বার। তোর বরকে পিছনে ফেলে তুই ভগ্নু নিয়ে যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিস, এখান থেকে তো তোকে একদম বলতেই হবে যে তুই কত দ্রুত গতিতে এগোচ্ছিস। আর তুই কি বলছিস যে তোর মালকিন ফল সাজিয়ে তার বরকে দেয়। আরে সে তো দেয়, কাজের লোক আসেনি দেয়নি, সে তো আর মাটিতে খেতে দেয় না। তোর হ্যামনা বরকে তুই মাটিতে খেতে দিয়েছিস, সেটা আবার তুই দেখিয়েছিস। তুই বেশি বড় বড় কথা বলিস না। তোর বরের প্রতি তোর কত টেক কেয়ার, তোর বরের প্রতি তোর কত সহানুভূতি, তোর বরের প্রতি তোর কত ভালোবাসা, মমত্ব আমরা জেনে গেছি। তুই একটা লুক লাইকে বেবুশ্যে মহিলা, ডোমেস্টিক এরিয়ার নোংরামি করছিস, ঘরে বসে ওয়েও বানিয়ে ফেলে বরটাকে পাশের ঘরে রেখে তুই কি করছিস, একে এই ড্রাইভার ওকে ওই ড্রাইভার বলছিস। তোর বরটা তো লালবাতি এরিয়ার মাসির কাজ করছে ঘরে বসে। আজকে মালকিনের সব কিছু খারাপ লাগছে কেন? তুই তো খুব নিখাত ভালোবাসা ছিল তোর, ওদের নয় খাদ মেশানো ছিল। তাহলে তোর নিখাত হলে তুই এই পুরনো এই জানা ব্যাপারগুলো কেন করছিস? কেন করছিস বল? হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার। তোর মতন নোংরা আমি দুটো দেখিনি। ও মালকিনের বিষয় ও এখন সব নারী নক্ষত্র বার করছে। এগুলো তো তুই জেনেও ওকে সাপোর্ট করেছিলি। তুই জানতিস না ওর কাকি শাশুড়ি? এখন তোর মনে হচ্ছে ওরা পরকীয়া করে, মানে তোর দল ভারী করছিস। মানে তোর পোষ্যদের কথা বলি, মানে তোর ভিউয়ার্সরা, ওরা তো মানে খুব মন দিয়ে দেখে, ওরা খুব বিশ্বাস করে, মানে তুই যেটা বাদ দিয়ে চলেছিস ওরা বলে। কিন্তু তোরগুলো কেন তারা দেখতে পায় না? তোর এই ব্যভিচারিণী গিরিটা কেন দেখতে পারে না? কারণ তোর মতন তারাও। তুই এত নোংরামি করেছিস সমাজে থেকে, সংসারে থেকে, আমার মনে হয় না কেউ করেছে। অতএব তুই এত বড় বড় গলাবাজি করিস কি করে? তোর বরটাকে তুই মেজেতে খেতে দিস বাসন মাজার জন্য, আর কাজের লোকের কথা তুই বলিস না। কারণ তোর নিজের মুখে বলা যে তোরকে হলিনাদি উপরে কাজ করছে, কিন্তু তোর কাজ করবে না কেন বল? সে নাকি অসুস্থ। তা অসুস্থ হলে তো সিঁড়ি ভেঙে উপরে যাবে না, কিন্তু তোর কাজ করতো না। তুই কি করতিস? তোর টাকা দিতিস, শ্বশুরের টাকা দিত, তাই না? কেন? একই পরিবারের থেকে এক ছেলের বউ, তোরা দিবি আলাদা, তারা দেবে আলাদা। তোরা একটা হাঁড়ি, ওরা একটা হাঁড়ি, তোরা একটা রান্নাঘর, তাদের একটা রান্নাঘর। বাথরুম পায়খানা তো করেছিস ভগ্নুর সাথে, মানে ওখানে দুজনে স্নান করবি, দুজনকে দেখবি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তারপর স্নানের ছবি তোদের পাঠাবে না, স্নান করে একে অপরকে দেখবি। এই জন্যই তো বাথরুম পায়খানাটাতে তোর বরের কোনো রকম পারমিশন নেই। তুমি নষ্টামি না, তোমার ছুটিয়ে দেবো, বুঝলে? একটা বেবুশ্যে নারী, ও বসছে বলতে তোর পোষ্যর সাথে তুই কি অন্যায় অবিচার করেছিস কারো জানতে বাকি নেই। আর সেইটা একদম মানে জ্যোতিষী তোকে দিয়ে ওই রকম ভিডিও ডিলিট করিয়েছে, যেমন ভিডিও ডিলিট করিয়েছিল না, 22 মিনিটের ওই টিনার আয়ো, তাই না? মহিলা আয়োটা বলেছিল ওকে বারণ করো অনেক ভিডিওটা ডিলিট করতে। কিরে ভুল বলছি? দেখ আমাদের কাছে সব খবর আসে। কত মিনিটের একটা ভিডিও ক্লিপ, যেমন বাচ্চার বাবাকে ডিলিট করতে বলেছিল যে এইটা দেখিয়েছে আপনাকে, তখন আওভক্তি তো মেয়ের প্রতি দরদ উতলে উঠছে। এখন আওভক্তির আবার বান্ধবী, আর একটা নতুন বান্ধবীর উপর এখন দরদ উতলে উঠছে, এই বান্ধবীকে পাত্তা দেয় না। এই বান্ধবীর এখন বলতে হচ্ছে আমার বন্ধু এসছে গো, আমার বন্ধু। তোমাদের বন্ধু হেনালিপানা করো তোমরা, যাই হোক। তাহলে একে 22 মিনিটের ভিডিওটা পুরোটা ডিলিট করতে বলেছে আয়ো, টিনার কেসের আয়ো, বুঝলি? তোর এইরকম ডিলিট করতে হয়। তাহলে তোর মানে গ্রহণযোগ্যতা বল না, মানুষের তো তোর গ্রহণযোগ্যতা দেখছে। তোর আজকে বলতে হচ্ছে যে ওর বরকে ও দেয়নি কাজের লোকের জন্য। তোর বর তো নিচে খায়,
তোর বর খাবার এনেছে, ছুটির দিনে তোর দুটো রুটি করে দেওয়ার ক্ষমতা নেই, তার চেয়ে তুই ভগ্নুর সাথে নাঙ্গাই পানা করবি, তোর গতিবেগ তো বেশি হবেই। নাহলে তুই স্বামীকে ফেলে ভগ্নুর সাথে নোংরামি করবি তো, এটা তো স্বাভাবিক। আজকে ওর বলতে হচ্ছে যে জানো তো আমার মূত্র, তুই একটা সময় ওর হাগু, ওর মূত্র, ওর নোংরা কড়াইতে খাওয়া, ওর নোংরা বিছানায় শোয়া, যে বিছানায় আজকে তোর মনে হচ্ছে ও জুতো তোলে, সেই বিছানায় তো গুটুপুটি খেয়েছিস, সেই বিছানায় তো ভিডিও কলে তুই ভগ্নুর সাথে নাঙ্গাইগিরি করছিলি, আর একটা ফোন থেকে তুই মেল ক্রিয়েটারের লাইভ দেখছিলি। মিথ্যে বলছি না তো? তাহলে তুই অ্যাডিক্টেড, তুই ওই মেল ক্রিয়েটারকে তোর না দেখলে তোর ঘুম হয় না, তোর দিন যাপন হয় না। তুই এত বড় একটা নষ্টা, তুই চোখ দিয়ে ছেলেদের রেপ করিস, বুঝলি, বলাৎকার করিস, বলাৎকার। আর সেই নজর থেকে তোর ব্যাড টাচের ভগ্নুটা বাদ যায়নি, কারণ সেও ঠিক মামিকে খুঁজে নিয়েছে। হ্যামনা মুগরি দেখেছিস তো এই বসিরহাটের ঘটনাটা, সেই রকমই হবে আগামী দিন। কারণ ভগ্নু তো একটা সময় বিয়ে হবে, তখন তুই ল্যাংটা হয়ে হয়ে নগর ঠাকুরে ঘুরে বেড়াবি। আর তোর বর কী করবে বলতো? তোর বর করবে কি? তোর বরের কিচ্ছু করার ক্ষমতা নেই। তাহলে তোর মূত্র তোর বরকে খাওয়াতিস, তোর বরের পৌরুষত্ব ওই সিদ্ধারাটা একটু টাইট হতো, তাহলে তোকে শাসন করতে পারতো। সে জেনে বুঝে তোকে সাপোর্ট করে। আবার একটা স্কুটিতে 3 জন উঠে, তোর বরের লাজ লজ্জা ঘৃণা কিচ্ছু নেই। তোর বরটা 1 নম্বরে হারামি। চন্দনা, তোর বলতে হবে না, আমি এখন তোর হয়ে বলে দিই, বুঝলি? কারণ তুইও তো ভগ্নু নাঙ্গাইগিরি করছিস, তোর সাপোর্ট করতে হবে, ওখানে সময় ব্যয় কর। আমি তোর হয়ে বলে দিচ্ছি হারামি। বরটা হচ্ছে সবচেয়ে বড় হারামি, মধ্যেখানে বসে ও দর্শক করে দেখাচ্ছে, ক্যামেরা করছে ওর বউ, কত হচ্ছে আর অসভ্য কুলাঙ্গার। সব জেনে আবার তো তোর তরফ থেকে পীড়িত করতে গেছিলি মন্দিরার সাথে, মন্দিরা তো আসেনি। তোর তরফ থেকে এত কিছু করার পর কী জন্য ডেল্টা গাউন কিনে পুরো মারিয়ার ব্যবসাটাকে মেরে দিয়ে তোর ভালো হবে কি করে চলে গেছিস মারিয়ার বাড়িতে। এদিকে লোককে বলছিস কিরে তোর সাথে আমার তলে তলে এ আছে বলে দে। ওমা আমি ভেবেছি তোর মারিয়া ভাব করতে গেছে, আমার দেখলাম তুই। তাহলে তুই একটা মানে হতচ্ছাড়ি কুলাঙ্গার কুলোটা। তা তুই মিথ্যাচারিতা করিস আগাপাশতলা, তোর মালকিন মিথ্যাচারিতা করে, এটা তো আজকে শুনছি। তুই তো বলেছিস তোর মালকিন সত্যবাদী যুধিষ্ঠিরের বংশধর, তুই যেমন সত্যবাদী যুধিষ্ঠিরের বংশধর ও তেমন। আজকে ওর কথা তুমি যদি মিথ্যে বলো, কেন বিশ্বাস করব? তুই মিথ্যেবাদী বানাচ্ছিস, তোর ভগ্নুর সাথে তোর নাঙ্গাইপানা, তোর সিঁদুর পরাপরি, সিঁদুর সত্যি করে না, যার সাথে মানে মন চায় না তার হাতে সিঁদুর করতেও ভালো লাগে না, মানে নিজের মনের কথাটা, বাস্তব কথাটা ঠিক ইনিয়ে বিনিয়ে কিনিয়ে চিনিয়ে বলে দিচ্ছিস। কত বড় বজ্জাত! আমি শুধু দেখছি বন্ধুরা, ও এত নষ্টা। ওর আসলে নির্মঙ্গ দেখাতে খুব খুশি। ও হিসু করছে, কখনো বমি করছে, কিন্তু এদের বমি নেড়ে চেড়ে ঘেটে খেতে হয়েছে মালকিনের, এদের হিসু খেতে হয়েছে। আমরা যখন বলেছি যে সোমনাথ চোরকে চুরি করতে বলে গ্রেস থেকে সজাগ থাকতে বলেছে, বলছে আমার সাথে যাই হোক আমার বরকে কী ভালোবাসে সোমনাথ। আজকে দেখো ওদের ভালোবাসা এখন চুলোচুরিতে পরিণত হয়েছে। ওরা আজকে বলতে হচ্ছে যে পরকীয়া করে সেই কাকি। আরে তুই তো নিজের স্বামীর রক্তের সাথে পরকীয়া করছিস, যেটা আমরা শুনেছি দেখেছি। আর ওর কাকি শাশুড়ি কী করেছে আমরা নট ইন্টারেস্টেড। তোর কন্টেন্ট তুই বল, কারণ তোর তো প্যাটা গেলে দিচ্ছে। তোর নাইটি তুলে উলা উলা করে কাঁদবি নাচবি, মেল ক্রিয়েটার জেলে গেলে তুই উলা উলা করে তোর গোপন অঙ্গ নিচে অঙ্গ দেখিয়ে হুলা 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 করবি। তোর ভগ্নুর বিয়ে হলে তুই আধ ল্যাংটা হয়ে পাগলির মতন ঘুরে বেড়াবি। আবার ছোটো বোনটাকে এনেছিস, ছোটো বোনটা খিস্তি খাক। সব কটা তোরা একই নষ্টা, একই গাছের, তোরা একই ফল। তোর মা বাবা বলছিস না সন্তানদের উপর বর্তায় মা বাবার কুকর্ম, তোর মা বাবার কুকর্ম তোদের উপর বর্তেছে, বুঝলি? একটা মাতাল, একটা দাতাল, একটা চরিত্রহীনা, আর একটা আদ্দামড়ি আদমদ্দা, প্রত্যেকটা পাপিষ্টা শুধুমাত্র মা বাবার কর্মফলের জন্যে। আর তোর কর্মফলের জন্যে তোর পরের জেনারেশনকে ভুগতে হবে না, সেখানে ইতি টেনে দিয়েছিস, তালা মেরে দিয়েছিস, তাই না? এইটুখানি তোকে বলে গেলাম, খবরদার তাহলে মানে বলতে আসবি না, তোর ক্যারেক্টার সম্পর্কে আমাদের কিছু বোঝাতে আসবি না, আমরা পুরো ক্লিয়ার, বুঝলি? নষ্টা মেয়ে ছেলে, এখনও বমি করছে, হিসু করছে, পটি করছে, একটা মানে কলেরার রুগী, সব জেনে চুমাচাটিও খেতে তোর বেশিক্ষণ লাগেনি। বাচ্চা মেয়েটাকে মানে ওর মায়ের ভালোবাসা থেকে তুই বেশি ভালোবাসিস। আমাদের সমাজে মায়ের থেকে বেশি যারা ভালোবাসে তাদের কি বলে না, আমি আবার এটাই বিশ্বাসী না। তারপরে কি তোদের ভালোবাসা দেখে সবাই হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, তাই জন্য ছাই থেকে উৎপন্ন হয়েছে, কবরে গিয়ে শেষ হয়েছে। আজকে যেইভাবে কোমর বেঁধে নেমেছিস তাতে বোঝা যাচ্ছে তোর ভালোবাসা কোথা দিয়ে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে। চল ফাট জানোয়ার মেয়ে ছেলে। চলো বন্ধুরা, আজকে একটাই ভিডিও দেবো, কারণ আমি সো টায়ার্ড, সো টায়ার্ড। আগামীকাল কোমর বেঁধে প্রত্যেকটা ভিডিওর অ্যান্সার ব্যাক করবো। লাভ ইউ অল। लेकिन एक सेकंड, ये तुम्हारे फोन में नाइटी पहनी हुई लड़की की फोटो क्या कर रही है? ओ ये देख सेल्स गर्ल की फोटो है। मैंने तुम्हारे लिए 90% करी थी, तो ये उसी ने फोटो भेजी है। अच्छा, नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। तो फिर ये तुम्हें अपनी नंगी फोटो क्यों भेज रही है? वो 90 बिक गई होगी। वो नाइटी दिख गई होगी।